আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা যেই অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন এবং আমাদের আজকের পড়ার টপিক হলো জারণ এবং বিজারণ। একজন স্টুডেন্টের জন্য একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত যা যা প্রয়োজন জারণ বিজারণ সম্পর্কে সবকিছুই আমরা করাবো ইনশাআল্লাহ। সুতরাং চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা এই জায়গাতে আমাদের টপিকের নাম লিখে রাখছি পরিমাণগত রসায়ন, জারণ এবং বিজারণ। এখন আসো আমরা হচ্ছে প্রথমে মেইন বইটা একটু ভালো করে পড়বো, দেন হচ্ছে আমরা লাইন বাই লাইন নোট করব, তাহলে আমাদের পড়াটা অনেক বেশি ইজি মনে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি একটু মেইন বইয়ের দিকে যাই, তাহলে আমরা মেইন বইয়ে দেখেন পরিমাণগত রসায়ন হাজারি স্যারের বইয়ের জারণ এবং জারণ বিজারণ বিক্রিয়া এই টপিকে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে খেয়াল করি জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এই কথাটা কি একটু খেয়াল করি। জারণ বিজারণ বা রিডক্স, এই রিডক্স শব্দকে বাংলা তুমি দুইটা ওয়ার্ড পাবা। একটা হচ্ছে রিডক্সের রিডক্স, এই রেড দ্বারা বোঝা হচ্ছে, এই রেডটুকু দ্বারা বোঝা হচ্ছে রিডাকশন। রিডাকশন মানে হচ্ছে বিজারণ, রিডাকশন। আর অক্স দ্বারা বোঝা হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন মানে হচ্ছে জারণ। অক্সিডেশন মানে কি জারণ, আর রিডাকশন মানে কি বিজারণ। এটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলছে? ইলেকট্রন স্থানান্তর ঘটে, বিজারক ইলেকট্রন ত্যাগ করে, জারক ইলেকট্রন গ্রহণ করে। আমাদের অনেকের জারণ বিজারণ, জারক বিজারক এগুলো চিনতে অসুবিধা হয়। এদের জন্য আমি একটু টেকনিক দেখাই দিচ্ছি, দেখো খেয়াল করো কেমনে হচ্ছে জারক বিজারক তোমরা হচ্ছে মনে রাখতে পারবা। আচ্ছা আমরা এখানে পরিমাণগত রসায়ন জারণ বিজারণ লিখে রাখছিলাম। আসলে আমি তোমাদেরকে হচ্ছে জারক বিজারক এই সমস্ত বিষয়গুলো একটু দেখাই। হ্যাঁ, আমরা জিনিসটাকে একটু সাইড করে রাখি। ওকে ফাইন, আসেন প্রথমে আমরা এখানে একটা বক্স করে দিলাম। বক্স করে নিয়ে আমি এখানে হচ্ছে উপর দুটো শব্দ লিখলাম। একটা নাম হচ্ছে জারণ, আর একটা হলো বিজারণ। জারণ বিজারণ। এবার এখানে লিখলাম হচ্ছে বিজারক, আর এখানে লিখলাম হচ্ছে জারক। এবার আমি একটা শব্দ লিখলাম, এই চারটা কলামের উপর আমি একটা শব্দ লিখলাম। শব্দটার নাম হচ্ছে তেজ। তেজ শব্দের অর্থ কি? মানে তেজ শব্দের একটা শর্টকাট মেইন বুঝাইছি আমি। তেজ শব্দ দ্বারা তুমি কিভাবে কি মনে রাখবা দেখো। তেজ শব্দ মানে আমি বুঝাইছি ইলেকট্রন ত্যাগ করলে জারণ, ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ। তাহলে জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ। তাহলে বিজারণ মানে কি হবে? ইলেকট্রন গ্রহণ। বিজারক, এই যে বিজারক, বিজারক মানে কি? যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় বিজারক, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক। আশা করি এই চারটা শব্দের কারো কোনো সমস্যা হবে না। জারণ বিজারণ, বিজারক, জারক। আই হোপ সবাই পারবো। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এইটুকু সবাই পারবো ইনশাল্লাহ। জারণ বিজারণ, জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। বিজারক কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে। জারক কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, গুড। এবার আসো, আমাদের এইটুকু পারলাম। আমরা এখানে একটা এক্সাম্পল খেয়াল করবো। হ্যাঁ, আমরা এখানে একটা এক্সাম্পল খেয়াল করবো। আমরা সবাই জানি যে কোনো কিছু অণু কিংবা পরমাণু অবস্থায় এদের জারণ মান হয় শূন্য। অণু এবং পরমাণু অবস্থায় জারণ মান হয় কত? শূন্য। তাহলে আমরা এখানে একটু থাকাই, এই যেখানে ম্যাগনেসিয়াম আছে পরমাণু, অক্সিজেন আছে পরমাণু, এদের জারণ মান কত? শূন্য। এদের জারণ মান কত? শূন্য। আমার এই কথাটা সবাই একটু নোট করে রাখবা। সেটা হচ্ছে এই জায়গায় লিখলাম আমি, যদি জারণ মান বৃদ্ধি পায়, জারণ মান বৃদ্ধি পায়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যে কন্ডিশনটা বলছি সেটা হচ্ছে জারণ। জারণ মান বৃদ্ধি পাইলে জারণ হবে, আর জারণ মান যদি হ্রাস পায় তাহলে হবে বিজারণ। এটা আমি এক্সাম্পল দিলে তুমি ক্লিয়ার হবা, আদারওয়াইজ বুঝতে পারবা না। ঠিক আছে, আচ্ছা। জারণ মান বৃদ্ধি পেলে হবে জারণ, আর যদি জারণ মান হ্রাস পায় সেক্ষেত্রে হবে কি? বিজারণ। এখন একটু এক্সাম্পলের দিকে তাকাই। এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও পরমাণু তাই শূন্য, অক্সিজেনের ক্ষেত্রেও পরমাণু তাই শূন্য, অর্থাৎ এদের উভয়ের জারণ মান শূন্য। ম্যাগনেসিয়াম পরবর্তীতে ইলেকট্রন স্থানান্তরের পরে এটা হয়েছে 2+, আর অক্সিজেন হয়েছে 2-। এবার আপনারা নিজেরাই বলেন, শূন্য থেকে একজন +2 হয়েছে,
শূন্য থেকে একজন -2 হয়েছে, তাহলে কার জারণ মান বাড়ছে? অবশ্যই ম্যাগনেসিয়ামের। তাহলে ম্যাগনেসিয়ামের এক্ষেত্রে কি ঘটেছে? জারণ ঘটেছে। যেখানে অক্সিজেন শূন্য ছিল হয়ে গেছে -2, তার মানে হ্রাস পেয়েছে, তাহলে এখানে অক্সিজেনের কি ঘটেছে? বিজারণ ঘটেছে। এবার আসেন, হাইড্রোজেন এবং ক্লোরিন ইলেকট্রন স্থানান্তরের কারণে এখানে একটা যৌগ গঠন করছে, সেই যৌগের নাম হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে কি হয়েছে? হাইড্রোজেন প্রাথমিক অবস্থায় শূন্য ছিল, ক্লোরিন প্রাথমিক অবস্থায় শূন্য ছিল। হাইড্রোজেন শূন্য থেকে হয়ে গেছে +1, ক্লোরিন শূন্য থেকে হয়ে গেছে -1। তার মানে কি? হাইড্রোজেনের জারণ মান বৃদ্ধি পাইছে, ফলে হাইড্রোজেনের ক্ষেত্রে ঘটেছে জারণ। ক্লোরিনের জারণ মান হ্রাস পাইছে শূন্য থেকে -1, সেক্ষেত্রে ক্লোরিনের ঘটেছে কি? বিজারণ। আচ্ছা ঠিক আছে, আই হোপ ইনশাল্লাহ এগুলো পারবো। যেখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে সেগুলাই হচ্ছে কি? রিডক্স বিক্রিয়া, এটুকু মাথায় রাখবো। এবার আসুন নেক্সট। দেখেন, এখানে আপনাদেরকে অলরেডি এই বেসিকটা আমি পড়ে আসছি যে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ। তোমাকে মনে রাখতে বলছি তেজ, শুধুমাত্র একটা শব্দ। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ। ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? বিজারণ। যাদের ক্ষেত্রে জারণ ঘটে বা যে জারণ ঘটে সেটা হচ্ছে কি? বিজারক। আর যার ক্ষেত্রে বিজারণ ঘটে সে হচ্ছে কি? জারক। এটুকু পারবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটু নিচের দিকে আসি। এখানে দুইটা লাইন কত, এই দুইটা লাইন আমরা অলরেডি পড়ে ফেলছি। ইলেকট্রন বর্জন, ইলেকট্রন গ্রহণ যথাক্রমে বিজারক। ইলেকট্রন বর্জন করলে বিজারক, এই যে বর্জন বিজারক। ইলেকট্রন গ্রহণ করলে তাহলে কি হবে? ডেফিনেটলি জারক। এটুকু মাথায় রাখতে হবে। এবার নেক্সট আসো, বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এই দুটো ওয়ার্ড মনে রাখবা, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। বিজারকের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারিত হয়। জারক ইলেকট্রন গ্রহণ করে কি হয়? বিজারিত হয়। ওকে ফাইন, ঠিক আছে। এবার আসেন, জারণের সংখ্যাটা একটু পড়ি আমরা। জারণের সংখ্যা এটা আমাদের সৃজনশীলের 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু, অণু, আয়ন ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে তাকে আমরা জারণ বিক্রিয়া বলি। এবং ইলেকট্রন বর্জনের ফলে পরমাণু, অণু, আয়ন জারিত হয়। ঠিক আছে, এই কথাটা পড়বে। এবার আসো, ইলেকট্রন, পরমাণুর ইলেকট্রন বর্জনের দ্বারা জারণ, অণুর ইলেকট্রন বর্জনের দ্বারা জারণ, ক্যাটায়নের ইলেকট্রন বর্জনের দ্বারা জারণ, অ্যানায়নের ইলেকট্রন বর্জনের দ্বারা জারণ। 4টা ক্রাইটেরিয়া দিছে, আমরা লাইন বাই লাইন দেখবো, আমাদের কোনো সমস্যা নাই। দেখেন, সোডিয়াম প্রথমে শূন্য ছিল, শূন্য ছিল। মনে করেন সোডিয়াম পরমাণু অবস্থায় শূন্য, ক্যালসিয়ামও পরমাণু অবস্থায় শূন্য। সোডিয়াম সেখান থেকে স্থানান্তরিত হয়েছে কত? +1। আমি তোমাকে ভাইয়া শর্টকাট শিখে রাখছি যে যাদের ক্ষেত্রে জারণ মান বৃদ্ধি পায় তাদের মানে সেই বিক্রিয়াটা হচ্ছে কি? জারণ। আর যেখানে হ্রাস পাবে সেক্ষেত্রে কি করবে? বিজারণ। তাহলে এখানে জারণ মান বৃদ্ধি পাইছে, মানে এখানে কি করছে? জারণ ঘটছে। এখানে জারণ মান বৃদ্ধি পাইছে, তাহলে এখানে কি করছে? জারণ ঘটছে। আবার হাইড্রোজেন অণু অবস্থায় আছে, তোমাকে সবসময় বলছি অণু কিংবা পরমাণু, অণু কিংবা কি? পরমাণু, এদের ক্ষেত্রে জারণ মান হয় কত? শূন্য। জারণ মান হয় কত? শূন্য। তাহলে এখানে হাইড্রোজেন অণু অবস্থায় আছে, এর জারণ মান কত হবে? শূন্য। এই শূন্য থেকে কত হয়েছে? +1 হয়েছে, তার মানে কি? বৃদ্ধি পেয়েছে না, ফলে জারণ ঘটছে। H2O2, এখানে হাইড্রোজেনের জারণ মান কত? আপনারা কি জানেন H2O2 এখানে হাইড্রোজেন জারণ মান কত? অবভিয়াসলি হচ্ছে কত হবে? দেখেন, এখানে হাইড্রোজেন জারণ মান হচ্ছে +1, আবার এখানে মনে করেন হচ্ছে কি হয়ে গেছে? +1 হয়ে গেছে। এবার দেখেন, অক্সিজেন জারণ মান ছিল -1, তাহলে কি হয়েছে? -1 থেকে সে কত হয়েছে? শূন্য হয়েছে। -1 থেকে কত হয়েছে? শূন্য হয়েছে। তাহলে এই বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এগুলো তেমন কঠিন কোনো বিষয় না, জারণ বিজারণ এগুলো তোমরা ইজিলি পারবা। যেমন মনে করো হচ্ছে এটা ক্যাটায়নের ক্ষেত্রে আয়রন 2+ ছিল, হয়ে গেছে কত? আয়রন 3+। জারণ মান বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে, 2+ থেকে 3+ হয়েছে, ফলে এটা কি করছে? জারণ করছে। Sn2+ ছিল, 4+ হয়ে গেছে, জারণ মান বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে, তার মানে এক্ষেত্রে জারণ করছে। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন মাইনাস ছিল, কিন্তু হয়ে গেছে ক্লোরিন কত? শূন্য। তার মানে কি? ক্লোরিনের জারণ মান হ্রাস পাইছে, মানে বৃদ্ধি পাইছে, এক্ষেত্রে কি করছে? জারণ করছে। এখন থায়োসালফেট আর টেট্রাথায়োনেট, থায়োসালফেট, টেট্রাথায়োনেট, এই ক্ষেত্রে জারণ আর বিজারণ এই ব্যাপারটা আমি তোমাকে বুঝাবো। আগে জিনিসগুলো খেয়াল করো, H2O3 2-, S4O6 2-, S2O3 2-, S4O6 2-, এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে জারণ মানটা কত সেটা আমরা দেখে আসি। চলে, প্রথমে আমি তোমাদেরকে একটু দেখাই। H2O3 2-, S4O6 2-, এখানে সালফারের জারণ মান বের করবো আমরা, এখানে সালফারের জারণ মান বের করবো। আসেন বের করি। প্রথমে সালফারের জারণ মান বের করবো, তাই সালফারকে আমরা x বললাম, কয়টা আছে? 2টা, 2x। প্লাস অক্সিজেন জারণ মান কত? -2, আছে কয়টা? 3টা, তাহলে -2 × 3 সমান সমান কত লেখা আছে?
-2 সমান সমান এখানে 2x 2x থাকবে, 3 দ্বিগুণে 6 -6 সমান সমান -2। তাহলে 2x সমান সমান 4, এটা পাশে গেল 4, তাহলে x সমান সমান 2। অন্যদিকে সালফার যেন মান বের করি, সালফার কয়টা আছে 4টা, 4x প্লাস অক্সিজেন 6টা আছে, -2 গুণ 6 সমান সমান -2, 4x -12 সমান সমান -2, 4x সমান সমান 10, x সমান সমান 2.5। তাহলে এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে যদি স্থানান্তরিত হয়, তাহলে প্রথমে যার মান ছিল 2, এরপরে যার মান হচ্ছে কত 2.5। এবার আপনারা নিজেরাই বলেন এখানে কি যার মান কি বৃদ্ধি পাইছে নাকি যার মান হ্রাস পাইছে? তুমি তখন কি বলবা? ডেফিনেটলি যার মান বৃদ্ধি পাইছে, তার মানে এখানে কি করছে, জারণ করছে। দ্যাটস গুড। এবার আমরা এরপরে আসি, বিজারণের সংজ্ঞা, এগুলো আমরা সবাই পারি। আমরা জারণের সংজ্ঞা পড়ছি, বিজারণের সংজ্ঞা পারবো। যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু, অণু, আয়ন, ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। দেন বিজারণের সংজ্ঞাকে ইজিলি পারবা। বিজারণ আমরা কয়েকটা মানে উদাহরণ দিই। দেখো এখানে ক্লোরিন, আমি তোমাকে আগে বলছি অণু কিংবা পরমাণু, কিংবা কি পরমাণু এই কন্ডিশনে থাকলে, অণু কিংবা পরমাণু এই কন্ডিশনে থাকলে আমাদের যার মান হয় কত 0। তাহলে 0 থেকে কত হয়েছে -1, এখানে 0 ছিল, 0 থেকে কত হয়েছে -2, হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? অবভিয়াসলি হ্রাস পাইছে। 0 থেকে কত হয়েছে -1, তাহলে এগুলো সবগুলো হ্রাস পাইছে। হ্রাস পাইলে কি হবে? বিজারণ। এক কথাই শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলে আসি নিচে। অ্যানায়নের ইলেকট্রন চার্জ, এগুলো সেম কথা, আমরা এখান থেকে একটু দেখব। রিডক্স বিক্রিয়া, খেয়াল করো। রিডক্স বিক্রিয়ায় যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান বা ত্যাগ ও গ্রহণ ঘটে তাকে আমরা কি বলি? রিডক্স বিক্রিয়া। অপর নাম কি? জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এগুলো পড়বা। তোমাকে সবসময় বলছি ইলেকট্রনের আদান প্রদান ঘটলে যে বিক্রিয়া ঘটে তাকে আমরা কি বলি? রিডক্স বিক্রিয়া। এটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা দেখেন তাহলে সেটা হচ্ছে আমরা যখন পড়বো আর কি, হ্যাঁ, মানে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা বাঞ্ছনীয়। দেখেন আমাদের এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সাথে হ্যালোজেন মৌলগুলো জারণ ক্ষমতা নিম্নোক্ত ক্রমে বৃদ্ধি পায়, যেমন আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। তাহলে এখানে জারণ ক্ষমতা সবচেয়ে বেশি কার? ফ্লোরিনের। এই কথাটা বলছে। এবার কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো একটু দেখি। এক্সাম্পলগুলো হচ্ছে কয়েকটি জারক পদার্থের উদাহরণ, যেমন গ্যাসীয় জারক পদার্থ, তরল জারক পদার্থ, কঠিন জারক পদার্থ। 3টা ক্লাসিফিকেশন দিয়েছে, আমাদের এগুলো এক্সাম্পল মুখস্থ করতে হবে। গ্যাসীয় জারক কারা? ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজন গ্যাসের উদাহরণ আমরা জানি O3, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এইগুলো হচ্ছে কি গ্যাসীয় জারক পদার্থ। তরল জারক অবশ্যই তরল ব্রোমিন, হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, গাঢ় এস্টার সালফার ইত্যাদি। কঠিন জারক, তাহলে গ্যাসীয় পড়লাম, তরল পড়লাম, কঠিন পড়লাম। কঠিন আয়োডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরিক ক্লোরাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, ডাইঅক্সাইড ইত্যাদি। তাহলে এগুলো গেল। তাহলে এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে কোনটি গ্যাসীয় জারক, কোনটি তরল জারক, কোনটি কঠিন জারক, এবার পরীক্ষা আসতে পারে। এবার আসলে আমরা বিজারক চিনবো। তাহলে এতক্ষণ যাবত জারক চিনছি, এখন কি চিনবো? বিজারক। আচ্ছা তাহলে বিজারক কি? গ্যাসীয় বিজারক হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, H2S, সালফার ডাইঅক্সাইড। তরল বিজারক নাইট্রাস অক্সাইড, সালফিউরাস অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। শেষ। এরপর হচ্ছে কঠিন বিজারক পদার্থ, অধিকাংশ ধাতু, কার্বন, ফেরাস লবণ, অ্যাস্টেনাস ক্লোরাইড, থায়োসালফেট ইত্যাদি। এবার আসেন জেনে নাও বলে একটা টপিক আছে, জেনে নাও। এই কথাটা ভালো করে খেয়াল করেন, জেনে নাও। ইলেকট্রন বর্জন প্রক্রিয়ায় জারণ বলে। যে পদার্থ ইলেকট্রন বর্জন করে তাকে আমরা কি বলি? বিজারক। ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে আমরা কি বলি? বিজারণ। যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলি? জারক। তোমাকে জারক বিজারকের যাবতীয় কনফিউশন শুধুমাত্র এই একটা চার্টে ক্লিয়ার করে ফেলবে। এনাফ, দ্যাটস এনাফ। শুধুমাত্র একটা ওয়ার্ড মনে রাখবে, ত্যাজ। ইলেকট্রন ত্যাগ করলে জারণ হয়, তাহলে তার বিপরীতে কি হবে? বিজারণ। জারণ ঘটে কার? বিজারকের। আর বিজারণ ঘটে কার? জারকের। দ্যাটস অল। আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই চারটা মনে রাখবে। পারলে স্ক্রিনশট নিয়ে নাও, সাথে সাথে খাতায় নোট করে ফেলো। এই চার্টের বাইরে কিচ্ছু শেখা লাগবে না। এবার আসেন, তাহলে এগুলো গেল। এবার এরপরে আসি আমরা কিন্তু খুব ভালো আগাচ্ছি, ঠিক আছে? খুব দ্রুত আমাদের পড়া হচ্ছে, হ্যাঁ। আসেন জারণ বিজারণ, জারণের সংখ্যা এবং হচ্ছে কি রিডক্স বিক্রিয়া। এটা একটু ভালো করে খেয়াল করো। যে পরমাণুতে যতটি ইলেকট্রন চার্জ পূর্ণ বা আংশিক পূর্ণভাবে ত্যাগ করে বা হারায়, ততটি ধনাত্মক পূর্ণ চার্জ, যেমন +1, +2,
+3 সেই পরমাণুতে দেখানো হয়। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করলেও ঠিক একইভাবে -1 -2 -3 এটা কে জানে না বলো? ইলেকট্রন ত্যাগ করলে প্লাস, ইলেকট্রন গ্রহণ করলে কি মাইনাস, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা ঠিক আছে, এবার আসেন নিচে আসি। জারণ সংখ্যা, জারণ সংখ্যাগুলো একটু শিখতে হবে আমাদের। জারণ সংখ্যায় তোমাকে কয়েকটা কথা বলবো, খুব ভালো মতো খেয়াল করবা, ইনশাল্লাহ আটকাবা না। ঠিক আছে, আমার কথাগুলো খেয়াল করো। প্রথম, জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মগুলো খুব সেন্সিটিভলি আমি সুন্দর মতো নোট করে দেবো, তাও আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল, যে সমস্ত অণু কিংবা পরমাণুর ক্ষেত্রে জারণ সংখ্যা হবে সব সময় শূন্য। কত হবে? শূন্য। যেমন মনে করো সোডিয়াম শূন্য, হাইড্রোজেনের অণু H2, এই যে আপনাকে মনে করেন অণু এবং পরমাণুর ক্ষেত্রে যে ব্যাপারটা, মনে করেন লেখছে হাইড্রোজেন, জারণ সংখ্যা কত হবে? শূন্য। আপনার জন্য লেখছে ফসফরাসের অণু P4, জারণ সংখ্যা কত হবে? শূন্য। সালফারের অণু S8, জারণ সংখ্যা কত হবে? শূন্য। তাহলে অণু কিংবা পরমাণু, আমার প্রথম কথা শুনো, অণু অথবা কি পরমাণু, এদের ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা হয় কত? শূন্য। অণু তো পরমাণু হলে জারণ সংখ্যা কত হয়? শূন্য। আচ্ছা ঠিক আছে, এবার আসেন, একটা গেল, দেন দেন আসেন, এক পরমাণু বিশিষ্ট অক্সিডেশন নাম্বার আয়নের চার্জের সমান। যেমন সোডিয়াম প্লাসের অক্সিডেশন নাম্বার কত? +1। ক্লোরিন মাইনাস অক্সিডেশন নাম্বার কত হবে? -1। এগুলো সবাই জানে, মানে উপরের এখানে চার্জ যেটা থাকবে সেটাই জারণ সংখ্যা, +1 -1 এরকম। ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে +2। সমযোজী যৌগে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই মৌলের জারণ সংখ্যা, তো সেই মৌলের হচ্ছে কি জারণ সংখ্যা ঋণাত্মক। অপরদিকে জারণের জনসংখ্যা অনুযায়ী ধনাত্মক। যেমন HCl এর ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। ক্লোরিন জারণ সংখ্যা কত? -1। এইরকম, এগুলো সবাই পারে। এরপর হচ্ছে যৌগের নিরপেক্ষ বা আধানবিহীন উপস্থিতিতে জারণ সংখ্যার যোগফল কত হয়? শূন্য হয়। মনে করো তোমার এখানে লিখে দিছে, এই কথাটা কি বুঝাইছে আসলে? আপনার এখানে লিখে দিচ্ছে HCl, উপরে কোনো চার্জ আছে? নাই, সেক্ষেত্রে পুরোটুকু জারণ মান কত হবে? শূন্য। আবার মনে করো এইভাবে একটা যৌগ আছে SO4 2-, এখানে দেখো উপরে একটা চার্জ আছে কত? -2। এক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে? এই যৌগের জারণ সংখ্যা কত হবে? -2। এটা বুঝাইছে, মানে সমানের ওই পাশে কি লিখতে হবে? জারণ মান -2 লিখতে হবে, এই কথা বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে এবার আমরা একটা বেসিক কথা জেনে ফেলি, গ্রুপ ভিত্তিক সম্পর্ক। গ্রুপ নাম্বার 1 হলে জারণ সংখ্যা +1, গ্রুপ নাম্বার 2 এর ক্ষেত্রে জারণ সংখ্যা +2, গ্রুপ নাম্বার 3 এর ক্ষেত্রে জারণ সংখ্যা +3। এটুকু কোনো ঝামেলা নেই। হাইড্রোজেনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার, হাইড্রোজেনের দাতব যৌগে অক্সিডেশন নাম্বার -1 সব দাতব হাইড্রাইডে। হাইড্রোজেনের অদাতব যৌগে +1। অক্সিজেনের জারণ সংখ্যা -1 হবে সব পার অক্সাইডে, -2 হবে সাধারণ অক্সাইডে, -1/2 হবে সব সুপার অক্সাইডে। তাহলে অক্সিজেনের অক্সাইড কয় রকমের? 3 রকমের। আমরা পাইছি পার অক্সাইড, সুপার অক্সাইড, সাধারণ অক্সাইড। সাধারণ অক্সাইডে -2, এটা আমরা ওভারঅল সবাই জানি। কিন্তু পার অক্সাইডের ক্ষেত্রে হবে কত? -1। আর সুপার অক্সাইডের ক্ষেত্রে কত হবে? -1/2। এটা যেন কখনো ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, সুপার অক্সাইডের গিয়া কি? এই যে Ku2। আর পার অক্সাইডের ক্ষেত্রে কত হবে? মনে করো এই যে H2O2, হাইড্রোজেন পার অক্সাইড, K2O2, পটাশিয়াম পার অক্সাইড, এরকম। এখানে একটা কথা বলছে, সব সাধারণ অক্সাইডে জারণ সংখ্যা -2 হয়, ফ্লোরিন বাদে। এই কথাটার মানে কি খেয়াল করেন। এই কথাটার মানে হচ্ছে, আমরা একটা আপনাকে মানে অক্সিজেন আর ফ্লোরিন একটা যৌগ দেখাই, যৌগটা মনে করো OF2। এই যৌগটাই সম্ভব, অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে আর কোনো যৌগ সম্ভব না। HOF2, এই যৌগে মনে করো অক্সিজেন জারণ সংখ্যা কত হবে? আচ্ছা, তার আগে তোমরা আমাকে বলো, অক্সিজেন এবং ফ্লোরিন এই দুটি যৌগের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই অক্সিজেনের। অক্সিজেন তড়িৎ মান, সরি, ফ্লোরিনের অবশ্যই তড়িৎ ঋণাত্মকতার মান কি? বেশি। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 4, আর অক্সিজেনের ক্ষেত্রে কত? 3.5। তাহলে ডেফিনেটলি যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে হবে মাইনাস, যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সে হবে প্লাস। তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হবে +2 আর ফ্লোরিনের জারণ সংখ্যা হবে -1। এই দুইটা জিনিস যেন কখনোই ভুল না হয়। কথা বুঝতে পারছি? তাহলে এখানে অক্সিজেন জারণ সংখ্যা +2 হলে কোন শর্তে? শুধুমাত্র অক্সিজেন এবং ফ্লোরিন দুইটা যৌগের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ফ্লোরিনের 4, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে তার ঋণাত্মক হওয়ার প্রবণতা বেশি, তাই সে -1। যার তড়িৎ ঋণাত্মকতা কম তার ঋণাত্মক হওয়ার প্রবণতাও কম, এই জন্য +2। কথা বুঝতে পারছি? দ্যাটস গুড। তাহলে এখানে -1 দুইটা আছে, তাই -2 +2 ওভারঅল কত হয়ে যাবে?
জিরো হয়ে যাবে। ঠিক আছে, এবার আসেন গ্রুপ 17 বেলায় জারণ সংখ্যা মান হয় কত? -1। আন্তঃহ্যালোজেন যৌগ, যেমন মনে করো আন্তঃহ্যালোজেন। আন্তঃহ্যালোজেন মানে কি জানেন? দুইটি হ্যালোজেনের মধ্যে বিক্রিয়া বা যৌগ, দুইটি হ্যালোজেনের মধ্যে যৌগ, অর্থাৎ সবগুলাই হবে হ্যালোজেন। দেখো আয়োডিন ক্লোরিন হ্যালোজেন, ব্রোমিন ক্লোরিন হ্যালোজেন, আয়োডিন ব্রোমিন, ব্রোমিন ফ্লোরিন, সবগুলাই কি হ্যালোজেন। এই হ্যালোজেনের মধ্যে যার ত্রুটিনাত্মকতার মান বেশি হবে সে হবে ঋণাত্মক, যার ত্রুটিনাত্মকতার মান কম হবে সে হবে ধনাত্মক। এটার জন্য মনে থাকে। যেমন মনে করো আমি তোমার এখানে লিখে দিলাম ব্রোমিন আর ফ্লোরিন, ব্রোমাইন ব্রোমিন ফ্লোরিন, ফ্লোরিনের যে যৌগটা, হ্যাঁ লিখে দিলাম। এই যৌগে হচ্ছে আপনাদের ত্রুটিনাত্মকতার মান কার কার বেশি হবে? অবশ্যই ফ্লোরিনের। ফ্লোরিন ত্রুটিনাত্মকতার মান কত? ফ্লোরিনের ত্রুটিনাত্মকতার মান হচ্ছে 4। ব্রোমিনের ক্ষেত্রে কত? 2.8। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1.2। তাইলে এখানে বেশি কার ত্রুটিনাত্মকতার মান বেশি কার? ফ্লোরিনের। তাহলে ফ্লোরিন হবে মাইনাস, এ হবে কত? প্লাস। তাহলে -1 + 1, এভাবেই যোগটা কি হবে? গঠিত হবে। আই হোপ সবাই বুঝতে পারছি, এগুলা সহজ জিনিস। এবার নিচে আসে পর্যায় সারণীর পি ব্লকের অধিকাংশ ধাতব মৌল যৌগ গঠনের 2 বা ততোধিক জারণ অবস্থা প্রদর্শন করে। মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন জারণ সংখ্যা কি করা যায়? নির্ণয় করা যায়। মৌলের পরমাণু সর্বশেষ কক্ষপথে যোজ্যতা স্তরে ইলেকট্রন যত থাকে সেটাই হলো কি? মৌলটির সর্বোচ্চ জারণ সংখ্যা। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যার মান কত হতে পারে? 5। সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যার মান কত হতে পারে? 6। এরকম মনে করো আয়রনের সর্বোচ্চ জারণ সংখ্যার মান কত হতে পারে? +3। এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি বুঝাইলো? একটা গ্রুপ মনে করো হচ্ছে সালফারের গ্রুপ সংখ্যা কত? 16। তাহলে ওর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে ওর জারণ মান সর্বোচ্চ হতে পারবে 6। অর্থাৎ কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে জারণ মানের সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে তত। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে জারণ ইলেকট্রন থাকে হচ্ছে 5টা। তাহলে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান হতে পারে 5। ফসফরাসের সর্বোচ্চ মানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? ফসফরাস যেহেতু 15, ইলেকট্রন থাকে কয়টা? 5টা। তাহলে ওর ক্ষেত্রে জারণ মান হতে পারে কত হতে পারবে? সর্বোচ্চ 5 হতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রসিডিউর গুলো। আচ্ছা ঠিক আছে, এবার আসেন নেক্সট নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের এই ব্যাপারগুলো আমাদের পড়তে হবে। 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1, এগুলো আমরা সবাই জানি। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস সর্বোচ্চ জারণ সংখ্যা কত হতে পারে? 5, কারণ লাস্ট কক্ষপথ কত? 2 নম্বর শক্তি স্তর। 2 নম্বর শক্তি স্তরে 2টা, একটা, 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 মোট ইলেকট্রন কয়টা হয়েছে? 5টা। তাই নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা কত হবে? 5 হবে। সিম্পল লজিক, এটা তোমরা ইজিলি পারবে ইনশাল্লাহ। এখন আমরা কয়েকটা হচ্ছে ব্যতিক্রম যৌগের হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় করবো আর কি। হ্যাঁ, এই কথাটা যেন কখনোই ভুল না হয়। তোমাকে আমি একটু কোন যাবত বোঝালাম, মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীর গ্রুপ সংখ্যার চেয়ে কখনো বেশি হতে পারে না। এটা যেন সব সময় মাথায় থাকে, ঠিক আছে? এবং একই সাথে এটা মেডিকেল পরীক্ষার জন্য কি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার নিচে আসে জারণ সংখ্যা নির্ণয়ের কয়েকটি ব্যতিক্রম। এখন আমরা ব্যতিক্রম ভ্যালুগুলো বের করব, ঠিক আছে কিনা? এখানে প্রথমে ব্যতিক্রম যদি বের করতে চাই তাহলে আমি আগে স্যাম্পলগুলো দেখি কি কি দিছে। H2SO5, এই অ্যাসিডটার নাম হচ্ছে কেরোস অ্যাসিড। কেরোস অ্যাসিড বা অক্সোসালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে কেরোস অ্যাসিডটা হচ্ছে বাণিজ্যিক নাম, আর অক্সোসালফিউরিক অ্যাসিডটা হচ্ছে রাসায়নিক নাম। আচ্ছা ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা বের করব। আর কোন যৌগের ক্ষেত্রে বের করব? Na2S2O3 এর ক্ষেত্রে বের করব, যেটা আমি তোমাকে একটু আগে দেখাইছি। Na2S2S4O6 এর ক্ষেত্রে বের করব। CrO5 এর ক্ষেত্রে বের করব, ঠিক আছে? আচ্ছা, CrO5 এর ক্ষেত্রে বের করব। দেন হচ্ছে Fe3O4 এর ক্ষেত্রে বের করব। তাহলে এই 5টা শিখলে মোটামুটি ভাবে তুমি ওভারঅলি ব্যতিক্রমগুলো জেনে গেলা। তাহলে আমি এখন একটা একটা করে সবগুলো শেখাবো। আসো তাহলে প্রথমে আসি ব্যতিক্রম জারণ সংখ্যা। প্রথমে আসি, আমাদের প্রথমে কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে H2SO5। তাহলে আসেন প্রথমে দেখি H2SO5 এর জারণ সংখ্যা কি হয়। হ্যাঁ, লিখলাম আমি এখানে লিখলাম H2SO5 লিখলাম। H2SO5 লিখি, তাহলে আমি কি পাচ্ছি দেখো, খেয়াল করো। H2SO5 এর মধ্যে আমি সালফার জারণ সংখ্যা বের করব। তাহলে সালফার জারণ সংখ্যা যদি বের করি যে হয়, আপনি বলেন হাইড্রোজেনের জারণ মান কত? +1। আছে কয়টা? 2টা। এই যে লিখলাম। আমরা সবাই জানি যার জারণ মান বের করতে হয় তাকে আমরা মানে x ধরে রাখি। অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় সাধারণ অক্সাইডের ক্ষেত্রে? -2। তাহলে আমরা এখানে -2 লিখব। -2 গুণ 5। এখানে কোনো চার্জ আছে? চার্জ এক্সট্রা নাই, তাহলে এখানে জারণ সংখ্যা হবে কত?
মানে যার মান লিখতে হবে সমান সমান 0, গুণ করো +1 গুণ 2, তাহলে কত হবে 2 যোগ x, 10 প্লাসে মাইনাসে মাইনাস, -10 সমান সমান 0। তাহলে x সমান আসে হচ্ছে 8, x সমান কত আসে 8 বা +8। কিন্তু আমরা জানি সালফারের গ্রুপ সংখ্যা হলো, সালফার কত নম্বর গ্রুপের, 16 নম্বর গ্রুপের, এবং সালফারকে ইলেকট্রোবিন্যাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে, সালফার ইলেকট্রোবিন্যাস করি s ইকুয়াল টু 1s2 2s2 2p 6 3s2 3p 4। এখানে সালফারের লাস্ট কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা, 6টা। তাহলে সালফারের সর্বোচ্চ দ্রব্যমান হতে পারবে কত, +6। সালফার সর্বোচ্চ দ্রব্যমান হতে পারবে কত, +6। তাহলে এখানে মান আসছে কত, +8। তাহলে আমাদের তাত্ত্বিকভাবে ক্যালকুলেশন করে মান +8 আসলেও এখানে সালফারের জারণ সংখ্যা +8 হবে না। তাহলে কত হবে, +6 হবে। আসেন এবার আমরা বইয়ের সাথে মিলাই। দেখেন সালফার জারণ সংখ্যা বের করছে, ওনারাও কত পাইছে 8, কিন্তু ওনারা দিন শেষে আনসার কি দিয়েছে, সালফারের জারণ সংখ্যা +8 হওয়া কি নয়, পসিবল নয়। বাস্তব পক্ষে সালফার জারণ সংখ্যা হবে কত, +6। এর পিছনে ওনারা একটা লজিক দাঁড় করাইছে, এর পিছনে ওনারা একটা কি লজিক দাঁড় করাইছে। লজিকটা কেমন, এখানে আপনি বলেন এখানে অক্সিজেন কয়টা আছে, H2SO5, অক্সিজেন কয়টা আছে, 5টা আছে। হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেনের স্ট্রাকচারগুলো একটু আমরা দেখে আসবো এখন। হ্যাঁ আসেন, এই যৌগের স্ট্রাকচারটা দেখবো আমরা, H2SO5 এর স্ট্রাকচার দেখবো। মাঝখানে সালফারকে রাখো, নিচে একটা অক্সিজেন দাও, উপরে একটা অক্সিজেন দাও। আমরা সবাই জানি সালফারের হাত কয়টা, 6টা। ওকে ফাইন, তাহলে আমরা এদিকে একটা এদিকে একটা, মোট 6টা বন্ড হয়ে গেছে সালফারের। অক্সিজেনের 2 হাত ফিল আপ, সালফারের 6 হাত ফিল আপ। এবার আমার অক্সিজেন গ্যাসের 2টা, কিন্তু অক্সিজেন আর বাকি আছে কয়টা, 3টা। তাহলে আমি এদিকে একটা অক্সিজেন দিলাম, এদিকে একটা অক্সিজেন দিলাম, এদিকে আপাতত হাইড্রোজেন দিয়ে রাখি। আমার এখন অক্সিজেন হয়েছে কয়টা, টোটালি 4টা। আরেকটা দেওয়া লাগবে না, দাও সেটাকে দাও, এদিকে দাও। আরেকটা হাইড্রোজেন অবশিষ্ট আছে, সেটাকে দিয়ে দাও। এখন দেখো প্রত্যেকটা অক্সিজেন 2টা করে হাত ফিল আপ, 2টা করে হাত ফিল আপ, 2টা করে হাত ফিল আপ, এবং সালফারের 6 হাত ফিল আপ। তাহলে এখানে এই যোগের মধ্যে আমি সালফারের সর্বোচ্চ জারণ মান কত দিতে পারবো, 6 দিতে পারবো। তাহলে কোনোভাবে কি নয়, 8 পসিবল নয়। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট আসে। এখানে কি হয়, Na2S2O3, এখানে সালফারের জারণ মান কত সেটা বের করবো। সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, তাহলে +1 গুণ 2 প্লাস সালফার 2টা আছে তাই 2x, প্লাস অক্সিজেন কয়টা আছে 3টা, তাই -2 গুণ কত 3 সমান সমান 0। এবার +1 আর 2 গুণ করলে 2, 2x -6 সমান সমান 0, 2x সমান সমান 4, x সমান সমান 2। তাহলে এক্ষেত্রে সালফারের জারণ মান কত হবে, এই যে +2। আচ্ছা ঠিক আছে, এবার বইয়ে আসি। বইয়ে দেখেন এটা তো গেল। এরপরে দেখো Na2S2O3, এক্ষেত্রে আমার জারণ মান কত পাইছি, +2। এখন এখানে সালফারের গঠনটা খেয়াল করুন সবাই একটু। গঠনে কি আছে, 2 পাশে সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস, সালফারের 6 হাত ফিল আপ করতে হবে। এখন 2 হাত 3 হাত 4 হাত 5 হাত হয়ে গেল। এখানে 1 2 3টা বন্ড হয়েছে, মানে তোমার সমযোজীব টাইপের, কিন্তু আরেকটা বন্ড হয়েছে সন্নিবেশ বন্ধন। সালফারের লাস্ট কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা, 6টা। তার মধ্যে এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে, মোট কয়টা হলো 4টা। আর বাকি যে 2টা বাকি ছিল সেগুলোকে মুক্তজোট আকারে সন্নিবেশ বন্ধন আকারে কি করছে, শেয়ার করছে। তাহলে এখানে কি গঠিত হয়েছে, সন্নিবেশ বন্ধন গঠিত হয়েছে। ওকে ফাইন, সবসময় মনে রাখবা তীর চিহ্ন দিয়ে যে বন্ধনগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে কি বন্ধন, সন্নিবেশ বন্ধন। আচ্ছা ঠিক আছে, এবার আসেন সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো একটি পরমাণু কর্তৃক শেয়ার করা হয়। অর্থাৎ আমরা সবাই জানি একটা বন্ধন গঠনের জন্য 2টি ইলেকট্রন প্রয়োজন। যদি 2টা ইলেকট্রনই একটি পরমাণু কর্তৃক শেয়ার করা হয় তাকে বলা হয় কি, সন্নিবেশ বন্ধন। এবার আসেন Na2S2O4, এই ক্ষেত্রে Na2S2O4 এই ক্ষেত্রে হচ্ছে আমরা জারণ মান বের করব। যদি জারণ মান বের করি যে হয়, জারণ মান বের করি যে হয়, তাহলে আমরা দেখি, আমরা এখানেই দেখি Na2S2O4 বের করি। বের করলে কি হচ্ছে, এখানে সোডিয়ামের জন্য প্লাস, মানে সোডিয়ামের জন্য পাচ্ছে হচ্ছে কত, ভেঙে ভেঙে করি, সোডিয়াম 2টা আছে তাই +1 গুণ 2। সালফার যেহেতু বের করতে হবে, Na2S4O6 হবে। হ্যাঁ একটু ভুল লিখলাম, সরি সরি সরি। আসেন Na2S4O6। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন। হ্যাঁ এখানে সোডিয়ামের জন্য হচ্ছে +1 গুণ 2, প্লাস সালফারের জন্য 4টা আছে তাই 4x, অক্সিজেন 6টা আছে তাই হচ্ছে -2 গুণ 6 সমান সমান 0।
তাহলে আমি এখানে পাচ্ছি 2 প্লাস 4x মাইনাস 12 সমান সমান কত 0। তাহলে এখান থেকে আলটিমেটলি আমি মান পাচ্ছি হচ্ছে 2.5। কিন্তু আমরা সবাই জানি জারণ সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। তাই আমরা এখানে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা খেয়াল করব। এই স্ট্রাকচারে আমরা সালফারের জারণ সংখ্যা দেখতে পাচ্ছি, মানে সালফারের জারণ মান দেখতে পাচ্ছি আমরা কত 5। কেন 5? দেখেন দুইটি, এটা এটা হিসাব করছি, এটা হিসাব করছি, এটা হিসাব করছি। এটা হিসাব করছি কি জন্য? দুইটি সালফারের জন্য 2x। এখানে এস এস বন্ধনের জন্য সালফারের জারণ মান কত হবে? 0 হবে। আর -2 দ্বারা এখানে 6টা অক্সিজেন দ্বারা হিসাব করছি। হিসাব করার পর আমরা এখানে মান পাইছি কত? +5। তাহলে তুমি সহজ কথা, এমসিকিউর জন্য তোমার এত ব্যাখ্যা জানা দরকার নেই। তুমি শুধুমাত্র Na2H4O6 এর জারণ মান কত? +5, এইটুকু মাথায় রাখতে পারলেই এনাফ। এখানে সালফারের জারণ মান কত হবে? +5 হবে। দ্যাটস অল, আর লাগবে না। এবার আসেন নিচে আসে, এখানে পারক্রোমিক অক্সাইড CrO5 দিছে। CrO5 এর স্ট্রাকচার যদি আমরা দেখি, ঠিক আছে, CrO5 এর স্ট্রাকচার যদি আমরা দেখি, খেয়াল করেন, ক্রোমিয়াম এবং অক্সিজেন। ক্রোমিয়াম জারণ সংখ্যা বের করো, x ধরলা। অক্সিজেন জারণ সংখ্যা -2 গুণ 5 সমান সমান 0 দাও। তাহলে হিসাব করলে আমরা x এর মান আছে 10, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা আছে 10, কিন্তু ক্রোমিয়ামের জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে +6 পর্যন্ত। তাহলে 10 হওয়া পসিবল নয়। তাহলে 10 হওয়া পসিবল নয়, এটা তুমি কেমনে ব্যাখ্যা করবা? দেখো, প্রথমে একটা ক্রোমিয়াম এঁকে নিবা, তবে একটা ক্রোমিয়াম এঁকে নিবা। ক্রোমিয়াম এঁকে নেওয়ার পরে কি করবো? স্ট্রাকচারের মধ্যে এখন অক্সিজেন কয়টা আছে? 5টা আছে না? তাহলে এই 5টাকে তুমি প্রথমে হচ্ছে এদিকে একটা দিয়ে দাও। তাহলে ক্রোমিয়ামের আরো কয়টা হাত থাকে? 4টা হাত থাকে। কারণ আমরা ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ মান কত পাই? 6। 1 2 3 4 5 6, 6টা লিখছি। লেখার পরে এখানে একটা অক্সিজেন দিছি, এখানে একটা অক্সিজেন দিছি, এখানে একটা অক্সিজেন দিছি, এখানে একটা অক্সিজেন দিছি। মোট কয়টা অক্সিজেন দিছি? 5টা। কিন্তু এই অক্সিজেনের এই অক্সিজেনের একটা মাত্র হাত ফিল হয়েছে। আমরা সবাই জানি অক্সিজেনের হাত কয়টা? 2টা। তাহলে এর মধ্যে একটা করে বন্ড দিয়ে দাও, এর মধ্যে একটা করে বন্ড দিয়ে দাও। তাহলে এই অক্সিজেনের 2 হাত ফিল আপ, এই অক্সিজেনের 2 হাত ফিল আপ, এই অক্সিজেনের 2 হাত ফিল আপ, এই অক্সিজেনের 2 হাত ফিল আপ। মোট ক্রোমিয়ামের জারণ মান হয়ে গেল কত? +6। ইনশাল্লাহ পারবো? দ্যাটস গুড, ওকে ফাইন। তাহলে এগুলো পারা যাবে ইনশাল্লাহ। ওকে, নেক্সট আসি। এবার বইয়ে ফেরত আসি, বইয়ে ফেরত আসি। আচ্ছা, এবার Fe3O4 এগুলো বের করব। এই যে Fe3O4 এই জারণ সংখ্যা বের করব। আচ্ছা, খেয়াল করেন তাহলে Fe3O4 এর জারণ সংখ্যা যদি বের করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা লিখলাম যৌগটা প্রথমে Fe3O4। এখানে Fe এর জারণ সংখ্যা বের করে নর্মাল নিয়মে কত আসে? ধরলাম এখানে 3x প্লাস অক্সিজেন করে আছে 4টা, তাহলে -2 গুণ 4 সমান সমান 0। 3x প্লাস মাইনাসে -12 সমান সমান 0। তাহলে সরি, এটা 8 হবে, 12 দেখছি কেন? সরি সরি সরি, 4 দ্বিগুণে 8। তাহলে 3x সমান সমান 8, x সমান সমান 8/3। তোমাকে আমি একটু আগেই বলে আসছি যার মান কখনো কি হতে পারে না? ভগ্নাংশ হতে পারে না। তাহলে এখানে 8/3 হবে না। তাহলে আমরা Fe এর ক্ষেত্রে যার মানগুলো কি কি পাই? +2 +3। এখানে হবে কি? +2 +3। তাহলে তোমাকে আমি এই কম পর্যন্ত যে 5টা যৌগ দেখালাম, সবগুলো যৌগ হচ্ছে কি? ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সুতরাং অবশ্যই তোমাদের সবাইকে এই ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। মৌলের জারণ সংখ্যা এবং যোজনের মধ্যে কি আছে? কিছু পার্থক্য আছে। মৌলের জারণ সংখ্যা এবং যোজনের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন, এক, মৌলের যোজনী হলো অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। আর মৌলের যোজনী হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল। হাইড্রোজেনের মানে অক্সিজেন স্কেল আছে, ঠিক আছে? হাইড্রোজেনের স্কেল আছে, অক্সিজেনের কি আছে? স্কেল আছে। ওকে ফাইন। 2 নম্বর কথা, যোজনীর ধনাত্মকতা বা ঋণাত্মকতা নেই। শুধুমাত্র সংখ্যার মান আছে। এইচ এবং ক্লোরিনের যোজনী 1 0 এবং সরি, হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2। এগুলো আমরা সবাই জানি। এখন হচ্ছে মৌলের যোজনী সবসময় পূর্ণ সংখ্যায় হয়, কিন্তু জারণ সংখ্যা ভগ্নাংশ বা শূন্য হতে পারে। যেমন Fe3O4 এর ক্ষেত্রে Fe এর অক্সিডেশন নাম্বার 2.66, যেটা তোমাকে আমি একটু আগে দেখালাম 8/3। কিন্তু Fe3O4 এর ক্ষেত্রে Fu এবং Fe2O3 দুটো অক্সাইড বিদ্যমান, যেখানে এদের যোজনী হবে কত? +2 +3। তোমাকে আমি একটু আগেই দেখে এসেছি। CH2Cl2 এর ক্ষেত্রে এর যোজনী হবে কত? 4, কিন্তু অক্সিডেশন নাম্বার হবে কত? 0। তাহলে এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তাহলে এগুলো আমরা সবগুলো পরে ফেলবো, কেমন? আচ্ছা, ঠিক আছে, নেক্সট আসো। এই যে এবার আপনাদের বাড়ির কাছে চলে আসছে। এই যে পুরা জিনিসটা সুন্দর মতো সবাই আজকে কি করে ফেলবা? হোমওয়ার্ক করে ফেলবা তোমরা নিজেরা।
ঠিক আছে কিনা, নিজেরা পারো কিনা এটা দেখবা। ওকে, এটা হচ্ছে সেলফ প্র্যাকটিস থাকলো। এখানে সবগুলো যার যেটা বলছে সেটা কি করবা, যার মানগুলো বের করবা। এটা হচ্ছে তোমাদের মানে কি সেলফ প্র্যাকটিসের জন্য দিলাম। আচ্ছা ঠিক আছে, এগুলো সমাধান দেওয়া আছে, যদি ওটা দেখে দেখে না পারো তাহলে এখানে সমাধানগুলো কি করবা, একবার চোখ বলাই নিবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো সমাধানগুলো গেল। এখানেও ঠিক সেম, এগুলো তোমরা ঠিক একইভাবে প্র্যাকটিস করবা। এখানে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। তার মধ্যে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কোনটা, এই যে এটা সবচেয়ে বেশি আসে, পারক্লোরিক অ্যাসিডটা বেশি আসে, এর যার মান হচ্ছে কত +7। H2SO3টা বেশি আসে, এর যার মান হচ্ছে কত +4। এগুলো প্রসিডিউর তোমরা সবাই জানো, এগুলো তোমাকে আর এখন শেখাতে হচ্ছে না। এটা তাহলে আমরা এই দুইটা শিখবো, 2 নাম্বার 3 নাম্বার আর হচ্ছে কি 6 নাম্বার 7 নাম্বার, এগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে ফাইন। এখানে যার মান কত হবে, এখানে চান্স কত আছে, এখানে চান্স কত আছে, -3 আছে, জাস্ট +3 করে দিবা। এখানে কপারের ক্ষেত্রে এখন তো কপার 2+ দিয়ে দিছে, তাহলে এখানে কি দিবেন, অবশ্যই 2+ দিবেন। এগুলো তুমি ইজিলি বের করতে পারবা, বাস এই যে বের করে ফেলবা। তাহলে এটাও হোমওয়ার্ক থাকলো। দেন হচ্ছে কি এর আগে যেগুলো দেখাইছি সেগুলোও কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। আচ্ছা ঠিক আছে, এইটুকুর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও বা হচ্ছে আমাকে ইনবক্সে জানাও, আমি তোমার কনফিউশন ক্লিয়ার করব কথা। এগুলো যে এতক্ষণ যাবো যা যা পড়াচ্ছি সবগুলো হচ্ছে জারণ বিজারণের বেসিক, আমরা এখনো মেইন বিক্রিয়া শুরু করিনি। এই জারণ বিজারণের বেসিকের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। ঠিক আছে।